সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি শব্দটি কেবল একটি অপরাধমূলক কর্মকাণ্ড বোঝায় না, এটি ক্ষমতা, দলীয় নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় দুর্বলতা এবং সমাজের দীর্ঘদিনের কাঠামোগত সংকটের প্রতীক হয়ে উঠেছে। নির্বাচনের সময় এই শব্দটি বিশেষভাবে সামনে আসে, কারণ ভোটের রাজনীতি মানেই জনগণের সামনে নিজেদের নৈতিক অবস্থান জাহির করার একটি প্রতিযোগিতা। সাম্প্রতিক নির্বাচনী প্রচারে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। এই প্রতিশ্রুতিগুলো আলাদা আলাদা রাজনৈতিক ভাষ্য হিসেবে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এই বক্তব্যগুলো বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাস, ক্ষমতার বাস্তব চর্চা এবং জনগণের প্রত্যাশার সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে। চাঁদাবাজি নিয়ে রাজনৈতিক নেতাদের অবস্থান নিয়ে আজকের আয়োজন। তারেক রহমান তার বক্তব্যে দুর্নীতির টুটি চেপে ধরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, সেটি বিশেষ তাৎপর্য বহন করে। এটি একদিকে কঠোরতা ও শূন্য সহনশীলতার বার্তা দেয়, অন্যদিকে বিএনপির অতীত শাসনামলে দুর্নীতি নিয়ে ওঠা অভিযোগগুলোর প্রেক্ষাপটে এক ধরনের আত্মপক্ষ সমর্থনের ইঙ্গিত বহন করে। বিএনপি ক্ষমতায় গেলে 1 লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র, খাল খনন ও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা মূলত উন্নয়ন ও সুশাসনের একটি সমন্বিত কাহিনী নির্মাণের চেষ্টা। এখানে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যেন দুর্নীতি দূর হলেই স্বাভাবিকভাবে উন্নয়ন প্রবাহিত হবে। এই যুক্তি বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়, কিন্তু বাস্তবায়নের প্রশ্নে বরাবরই তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশে চাঁদাবাজি মূলত রাজনৈতিক ক্ষমতার ছায়াতলে বিকশিত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হলে, আইনের শাসন যখন দলীয় আনুগত্যের কাছে হার মানে, তখন চাঁদাবাজি কেবল অপরাধী চক্রের কাজ থাকে না, এটি রাজনৈতিক অর্থনীতির অংশ হয়ে ওঠে। বিএনপি যখন বলে তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে, তখন প্রশ্ন ওঠে, এই টুটি আসলে কোথায়, কার হাতে এবং কিভাবে তা বন্ধ করা হবে? কারণ ইতিহাস বলে, ক্ষমতায় থাকা দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশই চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকে। সুতরাং চাঁদাবাজি বন্ধ করার প্রতিশ্রুতি মানে কেবল বিরোধী পক্ষকে দমন করা নয়, বরং নিজের দলের ভেতরের শক্তিশালী স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধেও অবস্থান নেওয়া। এই জায়গাটি সবচেয়ে কঠিন এবং এখানেই অতীতের প্রতিশ্রুতিগুলো বাস্তবতার সঙ্গে ধাক্কা খেয়েছে। তারেক রহমানের বক্তব্যে 1971 ও 2024-এর আন্দোলনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে, যা রাজনৈতিক বৈধতা তৈরির একটি কৌশল। স্বাধীনতা ও সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকে এক সূত্রে গেঁথে তিনি বিএনপির রাজনীতিকে স্বাধীনতা রক্ষার ধারাবাহিকতা হিসেবে তুলে ধরতে চেয়েছেন। এর মাধ্যমে তিনি চাঁদাবাজি ও দুর্নীতিকে কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান হিসেবে চিত্রিত করেছেন। এই নৈতিক ফ্রেমিং নির্বাচনী রাজনীতিতে কার্যকর হতে পারে, কারণ এটি ভোটারদের আবেগের সঙ্গে যুক্ত হয়। তবে আবেগী ভাষ্য আর কাঠামোগত সংস্কারের মধ্যে যে ফাঁক, সেটি বাস্তব রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের বক্তব্য তুলনামূলকভাবে ভিন্ন সুরে ধরা পড়ে। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজিকে সরাসরি রাজনীতির ভবিষ্যৎ থেকে ছেঁটে ফেলার কথা বলেছেন এবং একটি নির্দিষ্ট তারিখ 12 ফেব্রুয়ারিকে প্রতীকী শেষ দিন হিসেবে ঘোষণা করছেন। এই বক্তব্যে একটি স্পষ্ট প্রজন্মগত ভাষা আছে। এটি মূলত তরুণ ভোটারদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তা, যেখানে রাজনীতিকে একটি নতুন শুরু হিসেবে কল্পনা করা হচ্ছে। নাহিদ ইসলামের বক্তব্যে দলীয় ইতিহাস বা অতীত শাসনের বোঝা তুলনামূলক কম, বরং তিনি নির্বাচনকে ভবিষ্যৎ নির্ধারণের মোড় হিসেবে উপস্থাপন করছেন। জাতীয় নাগরিক পার্টির মতো নতুন বা তুলনামূলকভাবে ছোট রাজনৈতিক শক্তির জন্য চাঁদাবাজি বিরোধী অবস্থান একটি নৈতিক উচ্চভূমি তৈরি করার সুযোগ। তারা ক্ষমতায় ছিল না, তাই অতীতের দায়ও তুলনামূলক কম। এই সুবিধা থেকেই তারা বলতে পারে, ভোটের মাধ্যমেই চাঁদাবাজদের রাজনীতির অবসান ঘটবে। কিন্তু এখানেও প্রশ্ন থাকে, ক্ষমতায় না গেলে এই প্রতিশ্রুতি কেবল নৈতিক অবস্থান হয়ে থাকবে কিনা, আর ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের সক্ষমতা কতটা থাকবে। কারণ চাঁদাবাজি কেবল রাজনৈতিক ইচ্ছার অভাবে টিকে নেই, এটি টিকে আছে প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক বৈষম্য এবং আইন প্রয়োগের ঘাটতির কারণে। নাহিদ ইসলামের বক্তব্যে ভোটারদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও আছে। কোনো প্রলোভন বা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার আহ্বান। এটি পরোক্ষভাবে চাঁদাবাজি সংস্কৃতির সঙ্গে যুক্ত, কারণ চাঁদাবাজি কেবল জোর জবরদস্তি নয়, বরং সুবিধা ও লেনদেনের রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। ভোট কেনা, প্রভাব বিস্তার, ভয়ভীতি, এই সবকিছুই একই রাজনৈতিক সংস্কৃতির অংশ। সুতরাং চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি মানে আসলে
এই পুরো সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়া। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে চাঁদাবাজি নিয়ে একটি ভিন্ন নৈতিক ভাষ্য দেখা যায়। তিনি বলেন, জনগণ চাঁদাবাজিকে নতুন পেশা হিসেবে দেখতে চায় না। এই বক্তব্যে চাঁদাবাজদের প্রতি এক ধরনের মানবিক আহ্বানও রয়েছে। তাদের সম্মানের কাজ দেওয়ার কথা বলা হচ্ছে, যেন তারা সমাজে মুখ উঁচু করে চলতে পারে। এটি চাঁদাবাজিকে কেবল অপরাধ নয়, বরং একটি সামাজিক বিচ্যুতি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি। এই ভাষ্য ইসলামী নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সংশোধন ও পুনর্বাসনের ধারণা গুরুত্ব পায়। জামায়াতের বক্তব্যে চাঁদাবাজি প্রসঙ্গটি বৃহত্তর রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনের সঙ্গে যুক্ত। ৫৪ বছরের শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি আমূল পরিবর্তনের কথা বলেন। এখানে চাঁদাবাজি একটি লক্ষণ মাত্র। মূল রোগ হল একটি বিকৃত রাজনৈতিক ব্যবস্থা যা চাঁদাবাজি উৎপাদন করে। এই বিশ্লেষণ তাত্ত্বিকভাবে শক্তিশালী, কারণ এটি সমস্যার গভীরে যেতে চায়। তবে বাস্তবে এই ধরনের আমূল পরিবর্তন কিভাবে আসবে এবং তার রূপরেখা কি, সে প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। তিনটি দলের বক্তব্য তুলনা করলে দেখা যায় চাঁদাবাজি নিয়ে তাদের ভাষ্য ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে উঠে এসেছে। বিএনপি ক্ষমতার দাবিদার হিসেবে প্রশাসনিক কঠোরতার কথা বলছে, জাতীয় নাগরিক পার্টি নৈতিক ও প্রজন্মগত পরিবর্তনের কথা বলছে, আর জামায়াত কাঠামোগত ও নৈতিক সংস্কারের কথা বলছে। এই ভিন্নতা বাংলাদেশের বহুমাত্রিক রাজনৈতিক বাস্তবতাকেই প্রতিফলিত করে। কিন্তু একটি জায়গায় তারা সবাই একমত, চাঁদাবাজি জনগণের জন্য অগ্রহণযোগ্য এবং এটি রাজনীতির বৈধতা ক্ষুণ্ণ করে। প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতিগুলো ভোটের পর কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশের অভিজ্ঞতা বলে, নির্বাচন কেন্দ্রিক সময় চাঁদাবাজি বিরোধী বক্তব্য যত জোরালো হয়, ক্ষমতায় যাওয়ার পর তা অনেক সময় নরম হয়ে আসে। কারণ ক্ষমতায় টিকে থাকতে স্থানীয় শক্তিগুলোর উপর নির্ভরতা তৈরি হয়, আর সেই শক্তিগুলোর একটি অংশই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। ফলে চাঁদাবাজি দমনের প্রশ্নটি শেষ পর্যন্ত ক্ষমতার ভেতরের দ্বন্দ্বে পরিণত হয়, রাষ্ট্র বনাম দল, আইন বনাম আনুগত্য। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশাসনের ভূমিকা। রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের ভার পড়ে পুলিশ, বিচার ব্যবস্থা ও স্থানীয় প্রশাসনের ওপর। যদি এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবযুক্ত না হয়, তবে যে কোনো প্রতিশ্রুতি কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। সুতরাং চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি মানে শুধু রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকারও হওয়া উচিত। ভোটারদের দৃষ্টিকোণ থেকে দেখলে চাঁদাবাজি একটি দৈনন্দিন বাস্তবতার সমস্যা। এটি কেবল বড় রাজনৈতিক ভাষণের বিষয় নয়, এটি বাজারে দোকান বসানো, বাড়ি নির্মাণ, ব্যবসা চালানো সবকিছুর সঙ্গেই জড়িত। তাই ভোটাররা যখন চাঁদাবাজি বন্ধের কথা শোনেন, তারা প্রতিশ্রুতির ভাষা নয়, বরং বিশ্বাসযোগ্যতা খোঁজেন। কে এই কাজটি করতে পারবে, কে পারবে না, এই প্রশ্নই তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, চাঁদাবাজি বন্ধের সবচেয়ে কার্যকর পদক্ষেপ এসেছে তখনই যখন রাজনৈতিক নেতৃত্ব নিজেদের দলের ভেতরেই কঠোর হয়েছে এবং আইন প্রয়োগে দ্বিচারিতা দেখায়নি। কিন্তু এটি বিরল ঘটনা। ফলে বর্তমান নির্বাচনী প্রতিশ্রুতিগুলোও সেই পুরনো পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। জনগণ শুনছে, তুলনা করছে এবং সম্ভবত সিদ্ধান্ত নিচ্ছে কোন প্রতিশ্রুতি কেবল কথার ফুলঝুরি আর কোনটি বাস্তব পরিবর্তনের সম্ভাবনা বহন করে। সব মিলিয়ে বলা যায়, চাঁদাবাজি নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাংলাদেশের রাজনীতির একটি আয়না। এই আয়নায় দেখা যায় ক্ষমতার আকাঙ্ক্ষা, নৈতিক দাবি, অতীতের বোঝা এবং ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু আয়নায় দেখা ছবি শেষ কথা নয়। আসল প্রশ্ন হলো, আয়নার বাইরে বাস্তবতা কিভাবে বদলাবে? ভোটের মাধ্যমে জনগণ সেই পরিবর্তনের পথ বেছে নিতে চায়, আর রাজনৈতিক দলগুলো সেই পথের দিশা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতিগুলো কতটা সত্যি হবে তা নির্ধারণ করবে শুধু নির্বাচনের ফল নয়, বরং নির্বাচনের পর রাজনীতির চরিত্র। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।